নমস্কার বন্ধুরা। গোষ্ঠী দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, তারপর আভ্যন্তরীণ দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, গৃহযুদ্ধ ইত্যাদি বঙ্গ বিজেপির যে নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং এগুলোতে যে দলটা জর্জরিত সে ব্যাপারটা তো সবাই জানে। অনেক আলোচনাও হয়েছে এই ব্যাপারটা নিয়ে। তৃণমূল কংগ্রেসকে হারানোর স্বপ্ন নিয়ে আপনার ময়দানে হম্বিতম্বি করা নেতারা যে একজন আরেকজনকে দেখতেও পারে না, পছন্দও করে না, এবং কিভাবে একজনকে আরেকজন দাবিয়ে রাখবে সঙ্গে নিয়ে চলার পরিবর্তে, সেটাও মোটামুটি মানে বঙ্গের রাজনীতি সম্বন্ধে যারা খবর রাখেন তারা সবাই জানেন, বোঝেন। এগুলো রাজ্যে রাজ্যেই চেহারা, মূলত ত্রিপুরাতেও এই চেহারা, আসামেও এই চেহারা, সর্বত্রই এই একই চেহারা। কিন্তু বাংলার বিষয়টা যখন নির্বাচনের মাত্র 1 বছরের মোটামুটি মতো সময়কাল রয়েছে, তখন এই চেহারাটাকে প্রকাশ্যে নিয়ে এলেন বঙ্গ বিজেপির একজন নেতা। শুধু নেতা না, তিনি রাজ্য বিজেপির সহ সভাপতি, আবার তিনি পুরনো বিজেপি, মানে আদি বিজেপি, মানে দীর্ঘদিন ধরে বিজেপি করা দলটার দলের একজন নেতা। তিনি বলছেন, তিনি যে কথা বলেছেন সিরিয়াস কথা, ভীষণ রকম সিরিয়াস, এবং এর জন্য দলকে ভীষণ রকমভাবে ক্ষতির শিকার হতে হবে আগামী বিধানসভা নির্বাচনে। যে এই রকম একটা সেন্সিটিভ টাইমে এসে তিনি বলছেন যে এই যে 100 দিনের কাজের টাকা, সেটা নাকি বিজেপির, রাজ্য বিজেপির নেতাদের কথায় নাকি কেন্দ্র সরকার আটকে রেখেছে। এবং তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, কিন্তু 20% to 30% চুরি হয়েছে, ম্যাক্সিমাম 70% নাকি কাজ হয়েছে। অর্থাৎ 70% মানুষের টাকাও যে আটকে গেছিল, যারা কাজ করেছিল, যারা ভুয়ো না, যেখানে কোনো চুরি হয়নি, যেখানে কোনো দুর্নীতি হয়নি, সেই টাকাটাও রাজ্য বিজেপির নেতাদের কথায় কেন্দ্র সরকার আটকে দিয়েছিল। যার ফলে সাধারণ মানুষের একটা বিরাট অংশ, এই যে 70% মানুষ, যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের কাছে বিজেপি সম্বন্ধে বাজে বার্তা গেছে যে সাধারণ মানুষের কাজের টাকা বিজেপি আটকে দেয়। তাদের ঘরে যখন অভাব, তাদের ঘরে যখন টাকা নেই, তখন এর জন্য যখন তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপিকে দায়ী করছে, তখন এই 70% মানুষ তো এটাকে সত্য বলে মানছে, কারণ তারা জানে যে তারা কাজ করেছে। তো তারা যখন টাকাটা পায়নি, কেন্দ্র সরকার যখন টাকাটা দেয়নি, তখন তাদের কাছে বিজেপি সম্বন্ধে একটা ভুল বার্তা, বাজে বার্তা তৈরি হয়ে গেছিল। এরপরে কি করেছে তৃণমূল কংগ্রেস, মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার বা মমতা ব্যানার্জি সরকার, ওই সবাইকে তাদের টাকা দিয়ে দিয়েছে। রাজ্য সরকার যখন তাদেরকে টাকা দিয়ে দেয়, তখন তৃণমূল কংগ্রেস মানুষের মন জয় করে নিয়েছে। বলছেন কে? বিজেপির রাজ্য সহ সভাপতি। রাজ্য সহ সভাপতি একদিকে তার নিজের দলকে দায়ী করছেন, একদিকে তার নিজের দলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন যে এই টাকাটা আটকে দেওয়ার জন্য। 70% মানুষ যারা কাজ করেছে, যারা ন্যায্য টাকা যাদের, সেই টাকাটা আটকে রেখে বিজেপি 70% মানুষের আপনার মনের মধ্যে বিরক্তি, অসন্তোষ, ক্ষোভ সৃষ্টি করেছে। এবং তৃণমূল কংগ্রেস এই সুযোগটাই নিয়েছে, তৃণমূল কংগ্রেস এই টাকাটা মানুষকে দিয়ে দিয়েছে, দেওয়ার ফলে মানুষের মনটা তারা জয় করে নিয়েছে। এই বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেসকেই চোরদের দল, দুর্নীতিবাজদের দল, তারা মানুষের জন্য কাজ করেনি ইত্যাদি কথা বলে বলে তাদের সরকারকে, তাদের পরিবর্তন করার জন্য যখন বিজেপি মাঠে ময়দানে কাজ করতে শুরু করেছে, তখন দলের নেতা, বড় নেতাই যখন প্রকাশ্যে ইন্টারভিউ দিতে গিয়ে কথা বলছেন যে মানুষের মনটা ওরা জয় করে নিয়েছে, এই কারণে মানুষ ওদেরকে ভোট দিয়েছে, তখন কি অবস্থা, কোন দিকে রাজ্য রাজনীতি যাচ্ছে এটা বুঝতে পারছেন আপনারা। মানে 1 বছর পরে যে বিধানসভা নির্বাচন বাংলায় হবে, যেদিকে সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে, কারণ সারা ভারতবর্ষের মানুষের কাছে দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হলো দিল্লি বিধানসভা নির্বাচন, আর একটা হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, যে দুটোতেই দুটো শক্তিশালী বিরোধী দল ক্ষমতায় রয়েছে। এরপরে আপনার যতগুলো বাকিগুলো আসবে, বিহারেও ভীষণ গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন এই বছরের মধ্যে হবে, শেষের দিকে হবে, কিন্তু সেখানে তো শাসক দল ক্ষমতায় রয়েছে, সেখানে তো
আপনার বিজেপি ক্ষমতায় রয়েছে জেডিইউকে সঙ্গে নিয়ে। তো বিরোধীদের হাতে থাকা দুটো রাজ্য যেগুলোকে আপনার দখল করতে চায় বিজেপি, একটা হলো দিল্লি আর একটা হলো পশ্চিমবঙ্গ, এবং এগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তারা পারছে না, সক্ষম হচ্ছে না। সেইগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ দখলের জন্য ময়দানে যখন তারা একটু একটু করে নামতে শুরু করেছেন, তখন তাদের দলের নেতা দলকেই আপনার অভিযুক্ত হিসেবে সামনে দাঁড় করাচ্ছে, দলের নেতাদেরকে দাঁড় করাচ্ছে। এর ফলে কি হবে, সাধারণ মানুষ নিশ্চিত হয়ে যাবে যে দলটা সাধারণ মানুষের জন্য চিন্তা করে না, ভাবে না, তাদের জন্য কাজ করে না। ওই সময়ে যদি বিজেপির নেতারা আপনার ওই 30% যেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকাটা আটকানোর কথা বলতো, যদি তারা দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনের কথা বলতো, সবটা টাকা আটকানোর কথা না বলতো, তাহলে কিন্তু তাদেরকে আজকে এইরকম অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয় না। আজকে তাদের নেতা এরকমভাবে প্রকাশ্যে বলেন না। তিনি আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন পুরনো কর্মীদের মাঠে ময়দানে নামানো হয়নি, অর্থাৎ যে দল সবাইকে একসঙ্গে নিয়ে রাজ্য দখল করতে চায় সেই দলের নেতারা পুরনো কর্মীদেরকে মাঠে নামায়নি। মানে এই পুরনো নতুনের দ্বন্দ্বটা আপনারা জানেন যে আসামে, ত্রিপুরায়, সর্বত্র সারা ভারতবর্ষে সব রাজ্যেই এটা ব্যাপক আকার ধারণ করেছে। বাংলাতে লেটেস্ট দুদিন আগে মাত্র বিজেপির রাজ্য সহসভাপতি বলছেন পুরনো কর্মীদেরকে মাঠে নামানো হয়নি, শুধু তা না, তাদেরকে সাইড করে রাখা হয়েছে। তিনি বলছেন, তার মুখের কথা কিন্তু, আমার বানানো কথা না, কিন্তু তিনি টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন তাদেরকে সাইড করে রাখা হয়েছে। কোনো দলের দায়িত্বে যারা থাকে তারা যদি তাদের দলেরই আর একটা অংশকে সাইড করে রাখে, ইচ্ছাকৃতভাবে দূরে সরিয়ে রাখে, তাদেরকে কাজে না নামায়, তাহলে সেই দল কিভাবে সর্বশক্তি নিয়ে পরিবর্তনের জন্য লড়াই করবে অথবা সরকারকে ফিরিয়ে আনার জন্য লড়াইটা করবে? তিনি বলছেন কাদের দেখে মানুষ আসবে? মানুষ কি শুভেন্দু অধিকারীদেরকে দেখে আসবে, যারা অন্য দল থেকে এসেছে, অন্য দলের মধু খেয়েছে বা মাখন খেয়েছে, ঘি খেয়েছে, সমস্ত কিছু খেয়ে তারপরে সেই দলের বিরোধিতা করছে, তাদের দেখে কি মানুষ আসবে? এই কথাগুলি তিনি বলেননি, এগুলো আমি বলছি আর কি। তো তিনি প্রশ্ন করছেন মানুষ কাদের দেখে আসবে। আমাদের নেতারা বলেছেন ইডি সিবিআই বাড়ি যাবে। আজকে যখন কাউকে ধরছে না, ধরে ছেড়ে দিচ্ছে, তখন মানুষের মনে প্রশ্ন দেখা দিচ্ছে। কারণ বাংলাতে ইডি আসবে, ইডি অ্যারেস্ট করবে ইত্যাদি বাংলাতে বিজেপির নেতারা বহুবার বলেছেন, বিভিন্ন মঞ্চে টঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, হুমকি দিয়েছেন, দেখা হবে, এই করবে সেই করবে, জেলে ঢোকাবে, জেলের ভাত খাওয়াবে, বাকি জীবন জেলে পস্তাতে হবে ইত্যাদি ইত্যাদি কথা তারা বহুবার বলেছেন, সবাই শুনেছে। এবং বাংলাতে যারা তৃণমূল কংগ্রেস বিরোধী বা যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন না সেই জনতা উজ্জীবিত হয়েছে। তারা মনে করেছে এইবার কিছু একটা করবে বিজেপি। কিন্তু দেখা গেছে কি যে ওই যাদেরকে জেলের ভাত খাওয়াবে বলেছে তাদেরকে কিন্তু আজকে পর্যন্ত ধরতে পারেনি, ইডিও ধরতে পারেনি, সিবিআই ধরতে পারেনি। এখন বিজেপি নেতাই এর জন্য দলকে অভিযোগের কাঠগড়াদার করাচ্ছেন। তাদেরকে ধরতে পারে না, যাদেরকে ধরেছিল তাদেরকেও জেলে রাখতে পারেনি, তাদেরকেও ছেড়ে দিতে হচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? মানুষ তো এমনিতেই মনে করে যে ইডি সিবিআই কাউকে গ্রেপ্তার করলে পরে এটা রাজনৈতিক আক্রোশের, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদেরকে, রাজনৈতিক পরিচিতি রয়েছে এরকম আরো বিশেষ করে বিরোধী দলের কেউ যদি হন, তাহলে তাদেরকে গ্রেপ্তার করলে কিন্তু সাধারণভাবে প্রাথমিক অবজারভেশনে মানুষ ধরে নেয় যে কিছু একটা রাজনৈতিক শত্রুতা রয়েছে, শত্রুতামূলক গ্রেপ্তার হয়েছে এটা। সেই জায়গাতে আপনার এখন বিজেপি নেতা অভিযোগের কাঠগড়ায় আপনার দলকে দাঁড় করাচ্ছেন। তা এখন বুঝতে পারেন যে এক বছর থেকে সামান্য 1-2 মাসের ব্যবধানে যখন বাংলাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে এই সময়ে তো 2021 সালের আগে কল্পনা করেন, 2017, 18, 19, 20 এই সময়কালটা বাংলার রাজনীতিতে তুফান সৃষ্টি করে রেখেছিল বিজেপি। প্রত্যেক দিন কোথাও না কোথাও আন্দোলন, কোনো না কোনো সর্বভারতীয় নেতার আগমন, প্রত্যেক দিন আপনার হম্বিতম্বি করা, হইচই করা, আন্দোলন করা, লড়াই করা,
বাংলা দখলের স্বপ্ন নিয়ে মানুষকে উজ্জীবিত করা, সমস্ত কিছু এই বছরের পর বছর ধরে 17, 18, 19, 20, 21 পর্যন্ত টেনে নিয়ে গেছিল, টানা কন্টিনিউয়াসলি। কখনো যোগী আদিত্যনাথের আগমন, কখনো অমিত শাহর আগমন, কখনো জেপি নাড্ডার আগমন, কখনো আপনার অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর আগমন, কখনো সর্বভারতীয় কোনো নেতার আগমন, এই সমস্ত কিছু কিন্তু প্রায় নিয়মিতভাবে চলছিল। এবারে এখন মাত্র 1 বছর বাকি আছে বিধানসভা নির্বাচনের, এসব কিন্তু আপনারা দেখছেন না। তার মধ্যে আভ্যন্তরীণ লড়াই, তার মধ্যে দ্বন্দ্ব, তার মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, তার মধ্যে এই গোষ্ঠী ওই গোষ্ঠীকে আটকে রাখতে চায়, ওই গোষ্ঠী এই গোষ্ঠীকে ঘরের মধ্যে বসিয়ে রাখতে চায়। এ ওকে যে পছন্দ করে না, ও একে পছন্দ করে না, এ ওর বিরুদ্ধে কথা বলছে, ও এর বিরুদ্ধে কথা বলছে। এই সমস্ত কিছুর মধ্যে মমতা ব্যানার্জি আমার মনে হয় ঘরে বসে মুচকি মুচকি হাসছেন, আর তার দলের নেতারা হাততালি দিচ্ছেন এবং তারা অনেক কমফোর্টেবল ফিল করছেন। তারা বুঝতে পারছেন যে এবার 2026-এর লড়াইটা তাদের জন্য আর খুব একটা কঠিন হতে যাচ্ছে না। তাদেরকে আপনার এক ধরনের ওয়াক ওভার দিল্লি বিজেপি দিচ্ছে অথবা দিতে বাধ্য হচ্ছে। এমনিতেও সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে তাদের জন্য মমতা ব্যানার্জি একটা বিকল্প হিসেবে মানে সামনে আছে। কারণ নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু এরা যদি কখনো সমর্থন প্রত্যাহার করে নেয়, তখন দিল্লির এনডিএ সরকারটাকে অক্সিজেন দিয়ে জীবিত রাখার দায়িত্বটা তৃণমূল কংগ্রেস নেবে। এইটা কিন্তু সর্বভারতীয় বিজেপি নেতাদের অনেকের ইচ্ছা, অনেকের মনে একটা শেষ আশা, এরকমটা কিন্তু সাধারণ মানুষ এখন মনে করছেন। সেই রকম অবস্থাতে বঙ্গ বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে না নিজেরা নিজেদের ভেতরে লড়াইটা জারি রাখবে, সেটাই বড় প্রশ্ন। রাজকমল পাঠকের এই মন্তব্যগুলো কিন্তু নতুন করে সব কিছু সবাইকে ভাবতে বাধ্য করছে। কারণ বাংলা দখল যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বিজেপি সর্বভারতীয় রাজনীতিতে কুলীনতা পাবে না, কৌলিন্য পাবে না। বিজেপি যতই মানে বিভিন্ন রাজ্য দখল করুক না কেন, বাংলা দখল না করলে, যেমন বাংলা এসে বিভিন্ন শিল্পীরা, সাহিত্যিকরা সবাই স্বীকৃতি চায়, বাংলার মানুষের কাছ থেকে স্বীকৃতি চায়। সবাই জানে বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে, সমস্ত ক্ষেত্রে আপনার বাংলা বাকি ভারতবর্ষ কেন বাকি পৃথিবীর থেকে এগিয়ে, অনেক এগিয়ে। এটা অতীতেও ছিল, আজকেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ বাংলার জিন থেকে, বাংলার মানুষের জিন থেকে সেই বুদ্ধিমত্তা কেড়ে নেওয়ার ক্ষমতা তো কারোর নেই। তো এই কারণে বাংলা যতক্ষণ পর্যন্ত না স্বীকৃতি জানাচ্ছে ততদিন পর্যন্ত সারা পৃথিবী ঘুরেও নরেন্দ্র মোদী এবং অমিত শাহর পার্টি এবং তারা সেই কুলীনতা কিন্তু ভারতীয় রাজনীতিতে পাচ্ছেন না। এই অভাবটা তাদেরকে খুব কষ্ট দিচ্ছে। এবং এই যে চেহারাগুলো, এই যে মানে বিভিন্ন নেতাদের এই বক্তব্য থেকে যে রাজনীতির চেহারাটা বঙ্গ বিজেপির উঠে আসছে, তাতে বোঝা যাচ্ছে যে 1 বছর পরেও তারা সেই কুলীনতা পাবেন এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ ব্যাপারে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা শেয়ার করলে ভালো হবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।